বরিশালবাসী প্রিয় নেতা আছে, এই কণ্ঠে নেতা তারেক রহমান। গুপ্ত সংগঠনের নেতাদের বিরুদ্ধে ভুয়া সিল আর জাল ব্যালট পেপার বানানোর অভিযোগ তারেক রহমানের। বরিশালের পর ফরিদপুরের সবাইকে সজাগ থাকার আহ্বান। যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস ডাক্তার শফিকুর রহমানের। কুড়িগ্রামে বললেন, দলীয় সরকার পরিবার বা গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চায় না জামায়াত। 12 তারিখের প্রথম ভোট বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, আধুনিক বাংলাদেশ কায়েম করার জন্য। নির্বাচনের বাকি মাত্র এক সপ্তাহ, শেষ মুহূর্তে প্রচার গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। কাঁদা ছোড়াছুড়ির পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের আশ্বাস। সেই মা বন্ধুদের যেমন ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যেতে পারবো? আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দেশে নতুন জালিমের আবির্ভাব ঘটেছে, এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। 12 ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয়, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বরিশালের নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বরিশাল থেকে আল আমিন তালুকদার ও রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে চলে এসেছে। প্রাচ্যের ভ্যানিস খ্যাত এই বরিশাল, নৌপথ নির্ভর যাতায়াত, তাই তো নদী খাল পেরিয়ে যে যেভাবে পেরেছেন ছুটে এসেছেন বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে। কীর্তনখোলা নিজেই যেন হয়ে ওঠে ভাসমান সমাবেশস্থল। সব নদী মিশে যায় বেলস পার্ক মাঠের নির্বাচনী জনসমুদ্রে। বিপুল জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। জনতার সেই উপচে পড়া ঢল পেরিয়েই মঞ্চে আসেন তারেক রহমান। বিএনপির দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন 6 জেলার নেতাকর্মী। 21 প্রার্থী জনতার ভোট প্রত্যাশার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন নানান দাবি দাওয়া। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে একটি রাজনৈতিক দল। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে? এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে
যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। ভুয়া সিল ও জাল ব্যালট পেপার ছাপানোর ঘটনায় নির্বাচন নিয়ে শঙ্কার কথাও জানান তারেক রহমান। ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে না তারা প্রিয় ভাই বোনেরা। বিএনপি চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ভোট ডাকাতরা পালিয়ে যাওয়ার পর এখন দেশ চলবে জনগণের রায়ে। সাধারণের ভাগ্য পরিবর্তনে গৃহীত বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। 91-এ সরকার গঠনের 2 বছর পরেই বেগম খালেদা জিয়া এই বরিশালকে বিভাগে রূপ দেন। বরিশাল বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু কিংবা বরিশাল সিটি কর্পোরেশন, সবকিছুই তার হাত ধরে। দীর্ঘ 17 বছর পর আবারও সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ পেল। আর তারেক রহমানের কাছে এই অঞ্চলের মানুষ তুলে ধরলেন নিজেদের নানান দাবি দাওয়াও। তারেক রহমান বললেন, ধানের শীষের প্রার্থীকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে পারলেই ভোলায় গ্যাস সংযোগ, ভোলা বরিশাল সেতু কিংবা কুয়াকাটা সমুদ্র বন্দরের মতো নানান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের সুযোগ পাবেন তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বরিশাল। বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে, জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে বিভাগীয় জনসভায় একথা বলেন তিনি। বলেন, খেটে খাওয়া মা বোনদের যারা সম্মান করতে জানে না, তারা কোনোভাবেই দেশের নেতৃত্বের জন্য কল্যাণকর হতে পারে না। এ সময় তারেক রহমান বলেন, ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে জনগণের সাথে অনৈতিক আচরণ করছে একটি দল। নদী ভাঙন রোধ ও কৃষি শিল্প রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারেক রহমান। কৃষি এবং শিল্প দুটোকে আমরা গড়ে তুলতে চাই, যাতে করে প্রত্যেকটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। আমরা যদি দেশকে সামনে দিকে গড়ে তুলতে চাই, আমরা যদি দেশকে সামনে দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না। কাজেই এই নারী গোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। জীবন দিয়ে হলেও নারীদের সম্মান রক্ষা করা হবে। রাজনীতির নামে মায়েদের গায়ে হাত দেয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। লালমনিরহাটে নির্বাচনী জনসভায় এমনটা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে 11 দলীয় জোটের জনসভায় যোগ দেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, কেউ বাংলাদেশের স্বার্থে বাঁকড়া দিলে তা সহ্য করা হবে না। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, উত্তরবঙ্গকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। উৎপাদিত ফসল বিদেশেও রপ্তানির ব্যবস্থা করা হবে। জনসভায় লালমনিরহাট ও নীলফামারী 7টি আসনের জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। আমাদের মায়ের গায়ে হাত দেয়, আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না। এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা নেবে, তারা দেশ গড়ায় অংশ নেবে, পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু ইনশাল্লাহ গড়ে, রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ। এর আগে কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, কোনো দলীয় সরকার, পরিবার বা গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চায় না জামায়াত। এই দেশে আর কোনো জমিদারি চলবে না। ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। বিকেলে টাঙ্গাইলে জনসভায় যোগ দেবেন ডাক্তার শফিকুর। 12 তারিখের প্রথম ভোট সারা জাতিকে, কুড়িগ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরের ভোট সরকার গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, বাংলাদেশ কায়েম করার জন্য। টাঙ্গাইলে জামায়াতের আমির যোগ দেবেন নির্বাচনী জনসভায়। এ বিষয়ে আরো জানবো। এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, আমির কখন নাগাদ পৌঁছবেন, এই মুহূর্তে সেখানকার চিত্র জানতে চাই।
নামাজ এখানেই হবে, যাদের ওযু আছে এখানে আমরা জামাতের শরীক পরেই সুন্দরভাবে দুরস্থিরভাবে আমরা মোহতারাম কিন্তু এখানে এসেছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এই পৌর উদ্যানে জামাতের যে 11 দলীয় যে অনুষ্ঠান, এই নির্বাচনী অনুষ্ঠানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম দেখতে পাচ্ছেন। আমি প্রচুর পরিমাণে কর্মী সমর্থক তারা চলে এসেছেন। তার আগে এই অনুষ্ঠানের সকাল থেকে আস্তে আস্তে এবং বেলা বাড়ার আমরা সরাসরি শুনতে না পারলেও সেখানকার জনসভাস্থলের চিত্র আমরা সরাসরি দেখছিলাম। সেখানকার নেতাকর্মীরা কথা বলছিলেন। সেখানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের 4 দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণও মিলেছে। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত সব ডিভাইস। তবে সরকারি কোনো মেইল আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আইটি বিশেষজ্ঞরা। বলছেন ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে। নির্বাচন মানেই পরস্পরকে আক্রমণ, থাকে নানা অভিযোগের ফুলঝুরিও। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে নানা আলোচনা। আছে শীর্ষ নেতৃত্বের আইডি হ্যাকিং এর মতো ঘটনাও। গত 31 তারিখ রাতে হঠাৎই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারীদের নিয়ে একটি স্ট্যাটাস জন্ম দেয় ব্যাপক সমালোচনার। এর মাঝেই আমিরের আইডি হ্যাকের কথা জানায় জামায়াত। হাতিরঝিল থানায় করা হয় জিডি। সেই মামলার সূত্র ধরেই বৃহস্পতিবার মধ্যরাতে রাষ্ট্রপতি কার্যালয়ে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে তার নিজ সরকারি কোয়ার্টার থেকে আটক করে ডিবি। তার আইডি থেকেই জামায়াত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল পাঠানো হয়েছিল। প্রাথমিক সত্যতা পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি, সেজন্য নিয়ে আসছি। এমনিতে ইয়ে করা যায় না। হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য তো আছে, প্রাথমিক কিছু সত্যতা তো আছে। বঙ্গভবন একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সরকারি মেইল ব্যবহারের মাধ্যমে ফিশিং অ্যাপ দিয়ে হ্যাক করার সুযোগ কম। তাদের ধারণা অ্যাক্সেস আছে এমন কোনো আইডি থেকেই পোস্টটি করা হয়েছে। আমির সাহেব যিনি ব্লু ভেরিফাইড ব্যবহার করেন ভিকটিম, উনি ডেফিনেটলি আমি ধরেই নেব উনি একটা পেইড সফটওয়্যার ব্যবহার করেন। পেইড সফটওয়্যার ব্যবহার করলে এন্ড পয়েন্টে থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো ফিশিং ইমেল অ্যাটাক করার পর সে ডিভাইস কন্ট্রোল করে সেখানে মানে সেশন অ্যাটাক করাটা মানে ভেরি মাচ ডিফিকাল্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ থেকে। আটক মোহাম্মদ সরোয়ারে আলমকে নিয়ে বঙ্গভবনের আইটি বিভাগেও চালানো হয়েছে অভিযান। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, মিরপুরে চলছে ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা তুলির নারী সমাবেশ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, নারী সমাবেশে কি কি প্রতিশ্রুতি এসেছে সার্বিক চিত্র জানতে চাই। নারী সমাবেশ শুরু হয়েছে কিন্তু বিকাল 3টা থেকে এবং এখানে নানা শ্রেণী পেশার বয়সের নানান বয়সের নারীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং ধানের শীষের পক্ষে প্রচারণা চলছে, যেখানে নারীদের আসলে তথাকথিত যেই উন্নয়ন তার বাইরে গিয়ে নারীরা প্রকৃতপক্ষে কিভাবে নেতৃত্ব স্থানীয় জায়গাতে যেতে পারেন সেই বিভিন্ন প্রতিশ্রুতি এসেছে অন্যান্য বক্তাদের পক্ষ থেকে। কিছুক্ষণ পরে আসলে ঢাকা 14 আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি তিনি এখন কথা বলছেন। তিনিও হয়তো আরও কিছু প্রতিশ্রুতি দেবেন। তবে এই অঞ্চলে কিন্তু যেই মূল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানে অনেক রকম প্রতিশ্রুতি গত কয়েকদিন ধরে প্রচারণায় মাধ্যমে উঠে এসেছে এবং এই আসনে কিন্তু মোট 12 জন প্রার্থী আছেন এবং এই 12 জন প্রার্থীর মধ্যে মূল যে আলোচিত 3 জন প্রার্থী, সেই 3 জন প্রার্থীর মধ্যে
সাথে ধানের শীষ মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি আছেন, দাঁড়িপাল্লা থেকে আছেন মীর আহমেদ বিন কাশেম আরমান এবং ব্যারিস্টার আরমান, সেই নামে তিনি বেশি পরিচিত, এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে তিনি ফুটবল মার্কায় দাঁড়িয়েছেন সৈয়দ আবু বকর সিদ্দিক। এই তিনজন আসলে মূল আলোচিত প্রতিদ্বন্দ্বী এই ঢাকা 14 আসনে। এবং গত কয়েকদিনের যে প্রচারণা, সেই কয়েকদিনের প্রচারণায় আমরা দেখেছি যে নানান রকম অভিযোগ এসেছে, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ এসেছে, প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে সেরকম অভিযোগও এসেছে। তবে সব মিলিয়ে আসলে সুষ্ঠু নির্বাচন হোক সেই প্রত্যাশা সবার, একই সঙ্গে নির্বাচন কমিশনের দায়িত্বশীলতার বিষয়েও জোর দিচ্ছেন প্রার্থীরা। অনেক ধন্যবাদ ঐশী আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু চলে যেতে চাই রাজধানীর কাকরাইলে। সেখানে মির্জা আব্বাসের গণসংযোগের খবর আমাদেরকে জানাবেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, কেমন দেখছেন প্রার্থীদের প্রচারণা এই মুহূর্তে? তো আপনি মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন আমাদের। শাওন, মতিঝিল, পল্টন, কাকরাইল এলাকা রাজধানীর একদম প্রাণকেন্দ্র এবং বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। এই ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা আব্বাস, যিনি এর আগে সাবেক মন্ত্রী ছিলেন, অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন এবং এই এলাকার বেশ কয়েকবারের সাংসদ তিনি। এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী লড়ছেন তার সঙ্গে। এবং এই এলাকায় আজকে যেহেতু ঠিক গত রাতেই সভাবরাত ছিল, আজকে প্রার্থীদের তুলনামূলক দৌড়ঝাঁপ কিন্তু আমরা সকাল থেকে একটু কম দেখেছি। দুপুরের পর থেকে প্রার্থীরা বের হয়েছেন। যেমন আমি দেখছিলাম যে মির্জা আব্বাস দুপুরের পর থেকে বের হয়েছেন তার নেতাকর্মীদের নিয়ে। এখন তিনি রয়েছেন কাকরাইলের সেন্ট পলস গির্জায়। এখানে খ্রিস্টিয়ান সম্প্রদায়ের যে মানুষজন, ভোটাররা এসছেন, তাদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন। নিশ্চয়ই বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের, বিশেষ করে যারা মতিঝিল, পল্টন, কাকরাইল এলাকায় বসবাস করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অধিকার দাবি সম্পর্কে তিনি জানবেন এবং নিশ্চিতভাবেই তিনি আগামী দিনে নির্বাচিত হলে তাদের জন্য কি করবেন বা তাদের যে দাবিগুলো রয়েছে সেইগুলো পূরণ করার বিষয়ে কি কি প্রতিশ্রুতি তিনি করবেন, অঙ্গীকার করবেন, সেগুলো আজকে তিনি এখানে বলবেন। এবং এই জনগোষ্ঠীর মানুষ যারা আছেন তারাও বেশ কিছু দাবি তুলে ধরবেন তার কাছে, যারা যিনি যদি আগামী নির্বাচনে তিনি জয়যুক্ত হন সেগুলো তিনি পূরণ করবেন বলে তারা প্রত্যাশা করছেন। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলন চলছে, সরাসরি চলে যাব সেখানে। একটি জনসভায় গিয়েছিলেন, সেখানে তিনি সকালে বক্তব্য রেখেছেন। কাশপুর এলাকায় তো আপনারা অনেকে ছিলেন সেখানে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আরও কয়েকটি ঘটনাকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, আমরা তাৎক্ষণিকভাবে জিডি করেছিলাম এবং এই ব্যাপারে সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছিলাম। গতকালকে আমাদের সাইবার টিম বঙ্গভবনে গিয়েছিলেন, সেখানে কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন, তাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন এবং এই বিষয়ে তদন্ত করে দোষী ব্যক্তিকে যাতে গ্রেফতার করে সেই দাবি তারা জানিয়েছিলেন। যেহেতু আমরা দেখেছি যে বঙ্গভবনের একটি মেইল অ্যাড্রেস ইউজ করা হয়েছে, সেই ব্যক্তির নাম পরিচয় সবই স্পষ্ট ছিল। তো আজকে ডিবি পুলিশ সেই ব্যক্তিকে সরওয়ার আলম তার নাম, তাকে গ্রেফতার করেছেন, থানায় এনেছেন। আর আমাদের পক্ষ থেকে আমরা মামলার বলেছিলাম যে আপনারা তদন্ত করেন, আমাদেরকে সহযোগিতা করেন। সেই তদন্তের মাধ্যমে যাকে গ্রেফতার করা হয়েছে, যেহেতু তার সংশ্লিষ্টতা তারা পেয়েছেন, পুলিশের পক্ষ থেকে, ডিএমপির পক্ষ থেকে তার এই কথাটা বলেছেন, এই জন্য আজকে আমরা নিয়মিত মামলা রুজু করছি। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ কাজেমি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সদর মডেল থানায় সিল ব্যবসায়ী সোহেল রানা সহ শরীফ হোসেন সৌরভের নামে মামলা করা হয়। আটককৃত সোহেলকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সৌরভকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে 6টি নকল সিল জব্দের ঘটনায় গতরাতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত। এ সময় লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দাবি করেন সিল কাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতা আছে এবং গ্রেপ্তারকৃত সোহেল ওই দলেরই কর্মী। এদিকে একই আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিম বলেন গ্রেপ্তার হওয়া সোহেলের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার বিকেলে পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রেসে অভিযান চালিয়ে অবৈধভাবে বানানো 6টি সেল, কম্পিউটার ও মোবাইল জব্দ করে পুলিশ।
নির্বাচনের আগে পরে মিলিয়ে মোট 7 দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ দায়িত্ব পালন করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবচেয়ে বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে। সেই সাথে সর্বোচ্চ ফোর্স মোতায়েন থাকবে। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিনও আবার তারা জিজ্ঞাসা কি ভোট কি হয়ে গেছে, এরকম কিছু থাকবে। রেজাল্ট দেওয়ার পর বলবো কি ভাই রেজাল্ট কি হয়ে গেছে, মানে এরকম তো কারো প্রশ্ন থাকবেই। কোনো রকমের কোনো সংশয় নাই, কোনো রকমের কোনো ট্রমা নাই, সব ঠিকঠাক মতো হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।